হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। রোল কল শোনা গেছে তো না? জি স্যার। ওকে। আমি তোমাদের পুরাতন একটা ভার্সন দেখছিলাম রুটিনের, যার কারণে কনফিউজ হয়ে গেছে যে একই টাইমে দুইটা ক্লাস। পরে দেখলাম যে না, আমার আগের ক্লাসটা ছিল 9টায়। তো সমস্যা নাই। 45 প্রেজেন্ট। 35 না? ওকে। 45 ও 45। 58 present. কত? 58. 59? Sir, 58. 58 তো আমি দেখছি প্রেজেন্ট আছে। Okay, thank you. Recording in progress. ওকে, লাস্ট ক্লাসে আমরা প্রবলেম দেখেছিলাম যে কিভাবে সলভ করতে পারি ফ্রি কনভেকশনের ক্ষেত্রে, এবং কিভাবে আমরা হিট ট্রান্সফার রেটটা ক্যালকুলেট করতে পারি। সো অল দি ইকুয়েশন আমরা এখানে দেখেছি, যেটা হচ্ছে যে আমরা কিভাবে তোমার হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা বের করতে পারি, কারণ আদার্স প্যারামিটার যেগুলো আছে সেগুলো বের করাটা আমাদের জন্য ডিফিকাল্ট না, বাট তোমার হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা ইজ ইম্পর্টেন্ট। কারণ যে আমরা যখনই কিউ বের করতে চাই, যখন বের করতে চাই, উই নিড হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, উই নো এরিয়া অ্যান্ড উই নিড del T. So del T we can calculate, A we can calculate, so we need is value. এবং there is different correlation যেটা ব্যবহার করে আমরা এই H এর ভ্যালুটা বের করেছি। সো ফ্রি কনভেকশনের ক্ষেত্রে, সো ইফ সাম কেসেস দেখা যাচ্ছে যে সেখানে ফোর্স কনভেকশন আছে, এক্সটার্নাল ফ্লো আছে, বাট দেয়ার অলসো হ্যাজ ফ্রি কনভেকশন ফেনোমেনা। সো যদি এরকম কম্বাইন্ড ফ্রি কনভেকশন এবং ফোর্স কনভেকশনের কম্বিনেশন থাকে, তাহলে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি। সো সেটার জন্য কিছু কোরিলেশন আছে, সেটা আমরা দেখবো এবং এখানকার প্রবলেম সলভ করার চেষ্টা করব, এবং দেখবো যে এখানে যদি আমি কম্বাইন ফ্যাক্টরটা ইউজ না করে শুধু ফোর্স কনভেকশন ইউজ করি। ফোর্স কনভেকশন আমরা পড়ে এসেছি, ফোর্স কনভেকশনের ক্ষেত্রে এইচ কিভাবে বের করা যায় সেটাও আমরা দেখে এসেছি, যে বিভিন্ন কোরিলেশন ছিল। সেই কোরিলেশন গুলো ইউজ করে ওখানে আমাদের রিনল্ডস নাম্বারটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। প্রান্ডল নাম্বার, রিনল্ডস নাম্বার এন্ড প্রান্ডল নাম্বারের ফাংশন আমরা দেখেছি যে নাসেল নাম্বার ইজ এ function of Reynolds and Prandtl number. Also there has another term is viscosity. So viscosity আমরা viscosity factor টা ইউজ করতে হয় fluid and wall viscosity factor টা আমরা ইউজ করি to calculate heat transfer coefficient for force convection. So কি ডোমিনেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, ফ্রি কনভেকশনটা নেগলিজেবল নাকি ফোর্স কনভেকশনটা নেগলিজেবল, সেটা উই ক্যান গেট সাম আইডিয়া ফ্রম দিস রেশিও গ্রাশপ নাম্বার ভার্সেস রিনল্ডস নাম্বার। গ্রাশপ নাম্বার ডিভাইডেড বাই রেনল্ডস নাম্বার ভ্যালু যদি খুব কম হয়, দ্যাট মিনস গ্রাশপ নাম্বার ভ্যালু যদি কম হয়, রেনল্ডস নাম্বার ভ্যালু যদি বেশি হয়, ইন দ্যাট কেস ফ্রি কনভেকশন ইজ নেগলিজেবল। আবার যদি গ্রাশপ নাম্বার ভ্যালুটা বেশি হয়, রেনল্ডস নাম্বার কম হয়, দেন ফোর্স কনভেকশন ইজ নেগলিজেবল। কম্বাইন্ড ফোর্স হয় যখন এটা ক্লোজ টু 1 এর কাছাকাছি থাকে, এট দ্যাট কেস এটা কম্বাইন সিচুয়েশন থাকে, সেখানে ফোর্স কনভেকশনও থাকে, আবার ফ্রি কনভেকশনও থাকে। সো যদি আমরা রিনল্ডস নাম্বার ভার্সেস গ্রাশপ নাম্বারের গ্রাফসটা দেখি, সো দিস ইজ রিনল্ডস নাম্বার and this is Grashof number, this is Grashof number. যদি আমরা Reynolds number versus, sorry, this is not Grashof number, actually Grashof number, Prandtl number. Okay, Grashof number, Prandtl number into L by D. So this versus this Reynolds number, এই গ্রাফ থেকে we can get the idea
যে কোনটা আসলে মিক্সড জোনে আছে, কোনটা টার্বুলেন্ট জোনে আছে। যেমন এটা হচ্ছে পোস্ট টার্বুলেন্ট জোনে যদি থাকে, ট্রানজিশন জোন, এটা হচ্ছে ট্রানজিশন জোন। এখানে আসলে ল্যামিনার ফ্লো এবং উপরের দিকে হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। সো এটা হচ্ছে ফোর্স কনভেকশন ল্যামিনার ফ্লো, মিক্স কনভেকশন ল্যামিনার ফ্লো। সো ইন দিস এরিয়া ইস মিক্স কনভেকশন, তার মানে হচ্ছে আমার রেনল্ডস নাম্বার জোন হচ্ছে এই জোন থেকে আমার ইন দিস জোন দেখা যায় যে এটা হচ্ছে মিক্সড কনভেকশন, যেটা হচ্ছে এখানে আমার গ্রাশপ নাম্বার কি বলে, এখানে আমার হচ্ছে ফ্রি কনভেকশনও আছে, ফোর্স কনভেকশনও আছে, দুইটাই প্লে করতেছে। আর ইন দিস এরিয়া এটা ফ্রি কনভেকশন। ফ্রি কনভেকশন তার মানে এখানে আসলে গ্রাশপ নাম্বারের ভ্যালুটা অনেক বেশি, রেনল্ডস নাম্বারের ভ্যালুটা কম। সো এইখানে এই এরিয়াতে আসলে ফ্রি কনভেকশনটা, তার মানে এটা গ্রাশপ নাম্বার ইজ এ ডমিনেটিং কেস। তো গ্রাশপ নাম্বারের ভ্যালু আস্তে আস্তে কমতে থাকলে উই গেট মিক্সড কনভেকশন ফ্লো, ল্যামিনার ফ্লো। আবার যদি ভেলোসিটি বাড়তে থাকে সেক্ষেত্রে আস্তে মিক্সড কনভেকশন টার্বুলেন্ট ফ্লো পাওয়া যায়। সো ইন দিস রিজন মিক্সড কনভেকশন টার্বুলেন্ট ফ্লো। এবং ডিফারেন্ট কেসে আমাদের ইকুয়েশনটা, ডিফারেন্ট ইকুয়েশন আমাদের ইউজ করতে হয়, মোস্টলি ফাংশন অফ Reynolds number, Prandtl number, and Grashof number. Here is another term is GZ, which is called Gray's number. So Gray's number টা আমরা দেখব, এটা আসলে Gray's number. This is basically Gray's number. Combinedly, this one is Gray's number, Z. Grashof number, Prandtl number into L by D. So this is Gray's number. সো ওই ফাংশনটা আমাদের মিক্স কনভেকশন ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে ইউজ করতে পারি। সো উই ক্যান ইউজ দিস ইকুয়েশন প্রপোজড বাই Oliver. So we will use this equation and we can calculate the Nusselt number, and then you can also compare by calculating this Nusselt number, and you can calculate heat transfer coefficient from this Nusselt number, and then compare যদি we can only consider Reynolds number for this case since there has external flow. So সেটা করলে আমাদের ডিফারেন্সটা কেমন হবে, ভ্যালুটা কতটুকু কম বা বেশি হয়। কারণ ইউজুয়ালি যেটা হবে, যেহেতু আমরা ফ্রি কনভেকশন ফেনোমেনাটা যদি নেগলেক্ট করি, তাহলে যে হিট ট্রান্সফার যেটা আমরা পাবো সেটা অ্যাকচুয়াল ভ্যালু থেকে আসলে কম হবে। সো সে ধরনের একটা প্রবলেম আমরা সলভ করব। যেটা বললাম যে কম্বাইন্ড ফোর্স এন্ড ফ্রি কনভেকশনের ক্ষেত্রে দেয়ার হ্যাজ এ নিউ নাম্বার, যেটা আমরা এখানে দেখলাম এখানে যে জিজেড, দিস জিজেড ইজ Reynolds number into Prandtl number d by L. Sorry, this one is the this one is not Gray's number. This one is not Gray's number. Gray's number is Reynolds number, Prandtl number into d by L. So this is Gray's number. এটা আমাদের ইকুয়েশনে আছে ফোর্স কনভেকশন ইকুয়েশনের ক্ষেত্রে, যেটা হচ্ছে this Gray's number. And Gray's number and Grashof number, Grashof number to the power 1/3. So both eta 4/3 and 1/3. So using this equation, here also has a viscosity correction factor. এটা আমরা ফোর্স কনভেকশনের ক্ষেত্রে দেখেছি। ফোর্স কনভেকশনের ক্ষেত্রে ভিসকোসিটি কারেকশন ফ্যাক্টরটা তোমরা অলরেডি পড়ে এসেছো, যেটা আমাদের ফোর্স কনভেকশনের ক্ষেত্রে Nusselt নাম্বার ক্যালকুলেট করতে লাগতো। সো দ্যাট টার্ম ইজ কাম হিয়ার, অ্যান্ড অলসো Reynolds number is counted here because Gray's number contains Reynolds number and Prandtl number, and also we have Grashof number because new term is introduced here, Grashof number. আমরা এই ক্যালকুলেশন গুলো ইউজ করেছিলাম ফোর্স কনভেকশনের ক্ষেত্রে টু ক্যালকুলেট Nusselt নাম্বার, সেটা আবার এখানে আমরা ইউজ করতেছি, বাট দেয়ার হ্যাজ এডিশনাল টার্ম ইজ Grashof নাম্বার, Gray's নাম্বার রিপ্রেজেন্টিং দ্য Reynolds নাম্বার, দ্যাট মিনস ফোর্স কনভেকশনকে রিপ্রেজেন্ট করতেছে। সো এটা ইউজ করে আমরা উই ক্যান ক্যালকুলেট Nusselt number, and Nusselt number calculate করতে পারলে we know that Nusselt number equal to A is X by K. So we can calculate A's from here. So it could be X or it could be L, what we can say, or we can
use D. So depending on the geometry, uh, bulk temperature আমরা use করব to calculate the fluid properties. So fluid properties ক্ষেত্রে আমরা bulk temperature use করব. So আমরা একটা problem দেখব. For example, here air at 1 atmosphere and 27 degrees Celsius is forced through a horizontal 25-meter diameter tube at an average velocity of 30 centimeter per second. So you have the velocity, you have the diameter, also the condition of the condition that's need to be considered to calculate the fluid properties. So we need to have the fluid temperature. Fluid temperature, we can take average fluid temperature. So এখানে হচ্ছে আমার the tube wall is maintained at constant temperature 140 degrees Celsius. So we have the wall temperature is 140. We have T infinity is 27 degrees Celsius. So you can get average temperature as TF TW plus T infinity by 2. So this will give you the fluid temperature, and fluid temperature you can convert it to Kelvin scale. So from there we can calculate beta, because to calculate G we need beta. The thermal expansion coefficient is defined by 1 by T. And we also need to calculate fluid properties like viscosity. This is wall viscosity, this is fluid viscosity. So এর ক্ষেত্রে আমরা জানি যে ফ্লুইড প্রপার্টিজ গুলো আমরা একটা টেবিল দেখিয়েছিলাম। সো সেই টেবিল থেকে আমরা একটা সার্টেন টেম্পারেচারে উই ক্যান ক্যালকুলেট fluid, we can calculate viscosity, we can calculate conductivity, we can calculate Prandtl number. Calculate means from the table you can get all these values. And fluid properties, you can rho we can calculate P by RT. So P is the pressure, R gas constant, and T. So from here you can get rho. So rho আমরা calculate করতে পারি, that is kg per meter cube scale. So আমরা calculate করতে পারি rho ভ্যালুটা আমরা calculate করতে পারি from here. So then এটা আমাদের now let us take the bulk temperature at 27, কারণ আমরা যে fluid air is forced through the at 27 degrees Celsius forced through the horizontal tube. So if we consider bulk temperature as 27, then you can get the viscosity at 27 degrees Celsius. So we need viscosity for wall temperature. So that means 140 degrees Celsius temperature, and at bulk temperature we also need the viscosity UV. So mu b টা আমাদের লাগবে, mu wall টা আমাদের লাগবে, এটা আমরা ব্যবহার করব viscosity correction factor এর কারণে, কারণ ওয়ালের temperature is high, close to the wall temperature there will be viscosity difference. So সেটা নিয়ে আমরা we can use all these values and calculate Reynolds number, Grashof number, and GR, PR, DL by L, and also Grace number. So Reynolds number we can calculate rho mu d by rho u d by mu. এটা থেকে আমরা Reynolds number calculate করতে পারি. So for this particular case Reynolds number is 3.53. That means Reynolds number value is smaller. So Grashof number value is higher. If you calculate, that means there has external flow, but the Reynolds number is smaller. Reynolds number is smaller, but on the other hand the Grashof number is higher. So if we calculate Grashof number, Prandtl number, D by L, you can get this value, and from the graph that we seen,
there you can get which equation, which zone it's will be. We can see that. So according to the figure 7.14, the mixed convection regime is encountered. That means আমাদের এই মিক্স কনভেকশন জোনে পড়ে, কারণ হচ্ছে যে the value of Reynolds number is smaller in this region, and 10 to the power 4 region আমরা দেখেছি যে Grashof number, not Grashof number, sorry, the Grashof number, this value yes, the Grashof number, Prandtl number, and D by L is 10 to the power 4. So it's been here in this place. So that means we can use the mixed convection এর জন্য যে ফর্মুলাটা আছে সেটা আমরা ইউজ করতে পারি। সো সেখানে আমাদের গ্রেজ নাম্বারটা দরকার। সো গ্রেজ নাম্বারের জন্য রেনল্ডস নাম্বার we already calculated, we have Prandtl number, we have D, and we have L. So the value is 15.33. So now we have the equation, this one. So in this equation we need Grashof number, Gray's number, sorry, this is Gray's number, and this is Grashof number. So and also we have mu b and mu viscosity, wall and bulk temperature viscosity we have. So সবগুলো আমরা বসায় দিলে we can calculate Nusselt number calculate করতে পারি, যেটা আসছে 7.7. So using that Nusselt number you can get average heat transfer coefficient is K by D into Nusselt number, যেহেতু আমাদের Nusselt number equal to আমরা জানি A is D by K. So we calculate A is now, and সেটা আসছে আমাদের 9.45. এখন if you want to compare যে এটা যদি আমরা ফোর্স কনভেকশনটাকে নেগলেক্ট করি এখানে, তাহলে কি হতে পারে? ফোর্স কনভেকশনটা যদি আমরা নেগলেক্ট করি তাহলে you are familiar with the সিদ্ধার্থ ইকুয়েশন, যেটা কোরিলেশন ছিল ফর ফোর্স কনভেকশনের ক্ষেত্রে। সো দিস ওয়ান ইজ দ্য ফোর্স কনভেকশন কোরিলেশন, যেখানে Nusselt number is 1.86, then Reynolds number and Prandtl number to the power 1.3. So Reynolds number, Prandtl number, D by L, basically Gray's number. So this is Gray's number to the power 1/3 into mu F by mu wall to the power 0.14. So এটা দিয়ে যদি আমরা ক্যালকুলেট করি, the value comes 4.5. The Nusselt number value is comparatively lower than this one, 7.7, যেটা আমরা পেয়েছি ফর মিক্স কনভেকশন কনসিডার করার জন্য। এবং এখান থেকে যদি আমরা হিট ক্যালকুলেট করি ইউজিং দিস ভ্যালু, অনলি কনসিডারিং এক্সটার্নাল ফোর্স কনভেকশন ফ্লো কনসিডার করে যদি আমরা নেগলেক্ট করি প্রি কনভেকশনটাকে, তাহলে the value we get is 5.55 watt per meter square. এটা হচ্ছে আমার হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট। সো এইচ এর ভ্যালুটা আমরা যদি দেখি কম্পারেটিভলি লোয়ার দেন দিস ওয়ান, সো দিস উইল অ্যাফেক্ট ইউর কিউ ক্যালকুলেশন। সো যেহেতু কিউ ইজ প্রপোর্শনাল টু এইচ, সো যেহেতু এইচ কমে যাচ্ছে কিউ এর ভ্যালুটাও আসলে কমে যাবে। সো আমরা ফোর্স কনভেকশনের জন্য পড়ে এসেছি এবং ফ্রি কনভেকশনটাও দেখলাম। এখানে ফোর্স মিক্স কনভেকশন সিচুয়েশনও হতে পারে, সেটা আমরা দেখলাম। এই ধরনের প্রবলেম আসলেও আমরা ক্যালকুলেট করতে পারবো। সো ইন ইন্ডাস্ট্রিতে ইন মেনি কেস দেয়ার হ্যাজ দ্য এক্সাম্পল অফ ফোর্স কনভেকশন অ্যান্ড অলসো দেয়ার হ্যাজ ফ্রি অ্যান্ড ফোর্স কনভেকশন এক্সাম্পল। সো আমাদের এই রিলেশনশিপগুলো কাজে লাগতে পারে যখন আমরা বিশেষ করে অ্যাকচুয়াল কেসে হিট ট্রান্সফার রেটটা বের করতে যাবো। যেহেতু প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে আসলে হিট ট্রান্সফার ইকুইপমেন্ট আছে এবং সেখানে ক্যালকুলেশন করতে গেলে আমাদের ফোর্স কনভেকশন ফেনোমেনা এবং ন্যাচারাল কনভেকশন বা ফ্রি কনভেকশন phenomena, we need to consider both depending on
যে আমার রিনল্ডস নাম্বারের ভ্যালুটা কত। যদি রিনল্ডস নাম্বারের ভ্যালু অর্থাৎ মোস্ট অফ দ্য কেস দেখা যাচ্ছে যেখানে ফ্রি কনভেকশন থাকে সেখানে ফ্লো কাজ করে, ল্যামিনার ফ্লো কাজ করে। সো যদি স্মল আর এক্সটার্নাল ফোর্স থাকে, ল্যামিনার ফ্লো হয়, এবং সেখানে দেখা যাচ্ছে যে ন্যাচারাল কনভেকশন বা ফ্রি কনভেকশন ফ্লোটাও ডোমিনেট করে, সেটা আমরা বের করতে পারি কিভাবে, সেটা অলরেডি ডিসকাস করেছি যে ইউ ক্যান ক্যালকুলেট the Reynolds number and Grashof number. It will easily give you the idea যে এটা free convection dominated নাকি force convection dominated, and by that way we can calculate the Nusselt number, and Nusselt number calculate করার পরে we can calculate H, এবং H calculate করতে পারলে then we can calculate heat transfer rate. So heat transfer rate is important, কারণ হচ্ছে যে আমাদের একটা certain fluid কে if we want to increase the temperature or if we want to cool a surface, তাহলে এই কি পরিমাণ হিট আসলে ট্রান্সফার হতে পারে সেটা আমাদের ক্যালকুলেশন করা দরকার। যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ হিট যদি আমি রিমুভ করতে চাই কোনো সারফেস থেকে, তাহলে আমার টেম্পারেচার ডিফারেন্সটা কত মেনটেন করতে হবে। সেটার জন্য ইফ আমরা যদি কিউ জানি দেন উই ক্যান ক্যালকুলেট ডেলটি। আমরা যদি ডেলটি জানি যে আমি এত টেম্পারেচারে এটা আনতে চাই, তাহলে কি পরিমাণ কিউ আমাকে ট্রান্সফার করতে হবে, এবং সেটাই এই ফ্লুইড ফ্লো দিয়ে করা যাবে কিনা, এই সকল অ্যান্সার দেওয়ার জন্য উই নিড টু ডু দ্য ফ্লোয়িং ক্যালকুলেশন, যে আমরা কিভাবে হিট ট্রান্সফার, কি পরিমাণ হিট ট্রান্সফার হচ্ছে। এবং সেখানে যদি আমি free convection টাকে neglect করি sometime, and then your calculated value and experimental value will be different. So এটা আমাদের ফোর্স ফ্রি কনভেকশনের মোটামুটি শেষের দিকে, মানে শেষ আর কি এই লেকচারটা। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে আমাদের কন্ডেনসেশন আছে একটা চ্যাপ্টার, দেন হিট এক্সচেঞ্জার আছে আরেকটা চ্যাপ্টার। আমাদের নেক্সট চ্যাপ্টার হচ্ছে কন্ডেনসেশন হিট ট্রান্সফার। আমরা প্রি কনভেকশন হিট ট্রান্সফার পড়লাম, ফোর্স কনভেকশন আমরা পড়ে এসেছি। কন্ডেনসেশন হিট ট্রান্সফারটাও আমাদের ইম্পর্টেন্ট, কারণ দেয়ার হ্যাজ মেনি ফেনোমেনা ইন দ্য ইন্ডাস্ট্রি যেখানে কন্ডেনসেশন হিট ট্রান্সফারটা হয়ে থাকে। বিশেষ করে স্টিম বেস যে কোনো হিট এক্সচেঞ্জার যেগুলা, যে কোনো একটা ফ্লুইডকে যদি ইফ উই ওয়ান্ট টু হিট দেন ইউ ক্যান ইউজ স্টিম, এবং সেই স্টিমটা যেটা হয় যে স্টিমটা লিকুইফাইড হয় এবং ইট ট্রান্সফার হিট। এবং আমরা জানি যে বিশেষ করে যখন ফেজ চেঞ্জ হয় তখন যে পরিমাণ হিট ট্রান্সফার হয় সেটা নর্মালি আমরা যখন হিটেড ফ্লুইড দিয়ে কোনো একটা মিডিয়ামকে যদি হিট করতে চাই, সেখানে যে হিট ট্রান্সফার হয় তার থেকে ফেজ ট্রান্সফারের ক্ষেত্রে হিট ট্রান্সফারের পরিমাণটা অনেক বেশি থাকে। সো এই জন্য অনেক সময় আমরা স্যাচুরেটেড স্টিম ইউজ করি টু হিট কি বলে সার্টেন মিডিয়াম। এবং আমাদের যে হিট ট্রান্সফার ইকুইপমেন্ট গুলো আছে ল্যাবে, আমরা যে এক্সপেরিমেন্ট গুলো করি সেখানেও আমরা স্যাচুরেটেড স্টিম ইউজ করি এবং দেখি যে কি পরিমাণ হিট ট্রান্সফার হচ্ছে। সো এখানকার যে ক্যালকুলেশন গুলো আছে এগুলো আমরা যখন কন্ডেনসেশন এক্সপেরিমেন্ট গুলো করবো সেখানেও আসলে আমাদের লাগবে। এবং ইন্ডাস্ট্রিতে যেটা বললাম, যেমন ডিস্টিলেশন কলামের ক্ষেত্রে হয় মাস ট্রান্সফার অপারেশন where vapor is condensed at the top of the column. সো কলামের ক্ষেত্রে দেখা যায় যে ভেপর গুলা কন্ডেন্স করতেছে। আবার আমরা অনেক সময় কোনো রিয়াক্টর যদি ইউজ করি যেখানে প্রোডাক্ট হাই টেম্পারেচার রিয়াকশন হচ্ছে, কিন্তু যখন প্রোডাক্ট তৈরি হচ্ছে তখন উই কুল দিস প্রোডাক্ট স্টিম and the product is condensed, some portion is gaseous, সেটা আমরা সেপারেট করতে পারি। সো কন্ডেন্স পার্টটা আমরা
প্রোডাক্ট হিসেবে ইউজ করি, এবং দেখা যাচ্ছে যে নন কন্ডেন্স পার্টটাও আমরা আরেকটা আমাদের টপ প্রোডাক্ট হিসেবে ইউজ হয়। হিট এক্সচেঞ্জারের ক্ষেত্রে যেটা বললাম যে বয়লিং এবং হিটিং অফ এ লিকুইড বাই স্টিম হিটিং। সো স্টিম হিটিং এর জন্য অনেক সময় আমরা বয়লিং এর ক্ষেত্রে ইউজ করি স্টিম দিয়ে, অথবা কোনো একটা মিডিয়ামকে হিট করার জন্য স্টিম হিটিং ইউজ করি। এটা কোয়াইট কমন ফেনোমেনা। তো যদি ক্লাসিফিকেশন দেখি, কন্ডেনসেশন বেসিক্যালি দুই ধরনের, একটা হচ্ছে হোমোজিনিয়াস কন্ডেনসেশন, একটা হচ্ছে সারফেস কন্ডেনসেশন। সো হোমোজিনিয়াস কন্ডেনসেশনটা যেটা হয় যে ভ্যাপরটা যে স্পেসে থাকে সে ভ্যাপর গুলাই আস্তে আস্তে মলিকুল গুলা একসাথে হয়ে ড্রপলেট ফর্ম করে, এবং হোমোজিনিয়াস কন্ডেনসেশন বলি আমরা এটাকে। আরেকটা আছে যে সে যখন সারফেস পায়, সেই সারফেসে সে, ফর এক্সাম্পল একটা সারফেস ইজ হিটেড, আমরা যখন দুইটা হচ্ছে ফ্লুইডের মধ্যে ট্রান্সফার করতে চাই হিট, দেখা যাচ্ছে একটা টিউবের একটা সাইডে আছে আমাদের হিটিং ফ্লুইড, আর একটা সাইডে আছে আমাদের কুল ফ্লুইড। সো যেটা দেখা যায় যে এটা যখন সারফেসে আসে, সারফেসে সে হিট রিলিজ করে অথবা সারফেস থেকে সে হিট একসেপ্ট করে। সো কন্ডেনসেশনের ক্ষেত্রে যেটা হয় যে সারফেসে যে সে হিট রিলিজ করে, অ্যান্ড দেন তার হচ্ছে যে কি বলে সে ড্রপলেট ফর্ম করে, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ড্রপলেট গুলা ফর্ম করে আস্তে আস্তে ড্রপলেট গুলা বড় হয়, এবং বড় একটা সার্টেন সাইজ হওয়ার পরে সেটা পড়ে যায় নিচের দিকে। আর কিছু কিছু ক্ষেত্রে আছে যে এটা সারফেসটাকে ভেজায়ে ফেলে, এবং আস্তে আস্তে এটা ফিল্ম ফর্ম করে, ফিল্ম ফর্ম করে কন্টিনিউয়াস ফিল্ম হিসেবে পড়তে থাকে। সো সেটাকে আমরা বলি ফিল্ম কন্ডেনসেশন। সো আরেকটা আছে ড্রপ ওয়াইজ কন্ডেনসেশন and homogeneous condensation. So film condensation is quite common, এবং ড্রপ ওয়াইজ কন্ডেনসেশনটা বেটার ফিল্ম কন্ডেনসেশন থেকে, কারণ হচ্ছে যে যখন ফিল্ম প্রডিউস হয় তখন কিন্তু একটা ব্যারিয়ার তৈরি হয় সারফেস এবং ভ্যাপর, যে আমার ভ্যাপর যেটা আছে এবং সারফেস যেটা আছে সেটার মধ্যে একটা ফিল্ম তৈরি হয় লিকুইডের, এবং সে লিকুইড এবং ভ্যাপরের একটা ইন্টারফেস দ্বারা দেখা যাচ্ছে যে আমার সারফেসটার সাথে ডিস্টেন্স তৈরি হয়ে যায়, যার কারণে সেখানে একটা ফিল্ম, এই যে ফিল্মটা প্রডিউস হয় ফিল্মটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, যার কারণে হিট ট্রান্সফার রেটটা কমে যায়। শুরুতে যে রেটটা আমরা পাই ধীরে ধীরে রেটটা কমে যায়, ফিল্ম যত বড় হয় রেটটা কমে যায়। ওয়ান্স স্টেডি স্টেট হওয়ার পরে দেখা যাচ্ছে যে সেখানে কন্টিনিউয়াস একটা রেজিস্ট্যান্স কাজ করে। ড্রপ ওয়াইজ কন্ডেনসেশনের ক্ষেত্রে আমরা সেটা অ্যাভয়েড করতে পারি, যার কারণে হিট ট্রান্সফার রেট ইন ড্রপ ওয়াইজ কন্ডেনসেশন ইজ মাচ গ্রেটার দেন ফিল্ম কন্ডেনসেশন। সো ইন মোস্ট কেস আমরা সারফেস কন্ডেনসেশন ফেনোমেনাটা অবজার্ভ করি, বিশেষ করে যে ইসের কথা বললাম যে সিচুয়েশন ডিস্টিলেশন কলাম বলি আর হিট এক্সচেঞ্জার বলি, যেখানে স্টিম হিটিং করা হয় সেখানে স্টিমটা কন্ডেন্স হয় অন সারফেস, সারফেস কন্ডেনসেশনটা হয়। সো ইন মেনি কেস দেয়ার হ্যাজ ফিল্ম কন্ডেনসেশন হয়, অনেক ক্ষেত্রে ড্রপ ওয়াইজ কন্ডেনসেশন হয়। সো ফিল্ম কন্ডেনসেশন এবং ড্রপ ওয়াইজ কন্ডেনসেশনের মধ্যে ডিফারেন্সটা যদি দেখি আমরা, এই যে এখানে এই ইমেজটাই মোটামুটি এখানে একটা ক্লিয়ার কনসেপ্ট দেখা যাচ্ছে যে বিশেষ করে ইফ উই কনসিডার দিস ওয়ান এজ এ সারফেস, সো সারফেস থেকে এইখানে আমার একটা ফিল্ম প্রডিউস হচ্ছে, এবং ফিল্মটা যত নিচের দিকে যাচ্ছে আস্তে আস্তে এটা বড় হচ্ছে, কারণ যখন এটা নিচের দিকে ফ্লো করবে দেয়ার হ্যাজ এ ভিসকাস ফোর্সের কারণে আমার উপরের দিকে কিন্তু ফ্লোটা বেশি, নিচের দিকে ফ্লোটা কম। সো ফ্লো যদি আমি দেখি তাহলে দেখা যাবে যে ফ্লো রেটটা আসলে এই ইন্টারফেসে ফ্লো রেটটা ম্যাক্সিমাম, এইখানে ফ্লো রেটটা 0। সো এভাবে আস্তে আস্তে, যার কারণে ফিল্মটা আস্তে আস্তে বড় হবে, একটা লিকুইড ফিল্ম ফরমেশন হবে, অ্যান্ড দিস প্রোভাইড এক্সট্রা রেজিস্ট্যান্স ফর হিট ট্রান্সফার, এবং হিট ট্রান্সফার রেট comparatively lower than this ড্রপলেট ফরমেশন। ড্রপলেটের ক্ষেত্রে হয় যখন ড্রপলেট গুলা ধীরে ধীরে বড় হয় এবং একটা সার্টেন সাইজ হয়ে গেলে এটা ড্রপ করে পড়ে, ফলে সারফেস অলওয়েজ এক্সপোজ টু দ্য ভ্যাপর, যার কারণে আমার দেখা যাচ্ছে যে হিট ট্রান্সফার রেটটা
বেশি হয়। Film condensation এর ক্ষেত্রে condensate wets the surface and form a liquid film. The surface is blanketed by a liquid film which serve as a resistance of the heat transfer. Dropwise condensation এর ক্ষেত্রে condensed vapor form droplets on the surface, so এটা surface কে ভেজায় না, and the droplets slide down when they reach a certain size. So because যখন এটা ড্রপটা পড়ে দুইটা ফোর্স এখানে কাজ করে, একটা হচ্ছে গ্রাভিটেশনাল ফোর্স এমজি and আরেকটা হচ্ছে বুয়ান্সি ফোর্স বিকজ অফ ভ্যাপর। সো সেই বুয়ান্সি ফোর্স থেকে যদি এমজিটা বড় হয়ে যায় বুয়ান্সি ফোর্স থেকে, সো ইন দ্যাট কেস দেখা যাচ্ছে যে এটা ড্রপ করে যায়। সো ড্রপলেটটা একটা সার্টেন সাইজ হওয়ার পরে, তার মানে এটা একটা গ্র্যাভিটেশনাল ফোর্স সার্টেন বুয়ান্সি ফোর্স থেকে বেশি হওয়ার পরেই এটা নিচের দিকে পড়ে যায়। No liquid film will resist the heat transfer. For this case, as a result, heat transfer rates are much higher than the condensate heat transfer. কি বলে ফিল্ম কন্ডেনসেশন হিট ট্রান্সফারের থেকে ড্রপ ওয়াইজ হিট ট্রান্সফারটা মাস হায়ার। ফিল্ম কন্ডেনসেশনের ক্ষেত্রে আমরা যদি এইস বের করতে চাই, কারণ আমাদের টার্গেট অলওয়েজ উই ওয়ান্ট টু ক্যালকুলেট কিউ, যে কি পরিমাণ হিট ট্রান্সফার হচ্ছে, এবং এখানে যেটা হয় যে দিস ইজ দ্য ফিল্ম থিকনেস and this is the interface, liquid and vapor interface, and this is the surface. So surface temperature should be lower than the saturation temperature. That means if this is surface temperature, Ts is lower than Tsat, then heat will transfer from here to here. So the interface temperature will be Tsat. Interface temperature will be Tsat, কারণ স্যাচুরেশন টেম্পারেচারে না থাকলে কিন্তু এই ভ্যাপর গুলা আমার এখানে আসবে না, বা ভ্যাপর গুলা সারফেসে আসবে না। সো Tsat থেকে সারফেস টেম্পারেচার কম হবে এবং হিট ইজ ট্রান্সপোর্ট ফ্রম হিয়ার টু হিয়ার। সো আমার Ts temperature and Tsat temperature থেকে so Ts must be below the saturation temperature for the condensation, and the temperature of the condensate Tsat the interface and decrease gradually at Ts of the wall. So এটা যদি আমার Ts temperature হয় তাহলে আস্তে আস্তে এটা Ts পর্যন্ত যাবে, সেই টেম্পারেচারটা Ts এ মিনিমাম হবে আর কি। Liquid film start forming at the top of the plate and flows downwards under the influence of the gravity. এখানেও সিমিলার কথা বললাম যে লিকুইড যখন ফর্ম করবে it will goes down, যখন নিচের দিকে যাবে তখন because of vapor there will be a buoyancy force, so there will be a buoyancy force upward direction, and downward direction there will be mg gravitational force. So because of gravitational force it goes downward, and there will be another force is because of the viscosity, because the surface এর সাথে যেহেতু এটা লিকুইড ফ্লো করতেছে, so there will be a viscous force, একটা viscous force upward direction এ থাকবে। So viscous force and buoyancy force will goes upward, mg goes downward. So যখন mg এর ভ্যালুটা certainly this two ভ্যালু থেকে বেশি হবে তখন গোয়িং ডাউন, নিচের দিকে যেতে থাকবে। So next class we will solve a particular problem, যে একটা যদি ভার্টিক্যাল সারফেস থাকে, একটা ভার্টিক্যাল সারফেস থাকে এবং ভার্টিক্যাল সারফেসের টেম্পারেচার যদি আমি Ts মেইনটেইন করি, টি স্যাচুরেশন থেকে যেটা কম, এই ধরনের একটা ক্ষেত্রে যদি আমাদের লিকুইড নিচের দিকে ফিল্ম ফর্ম করে এবং নিচের দিকে আমার ট্রান্সপোর্ট হয়, সো মোস্ট অফ দ্য কেস আসলে আমরা এক্সপিরিয়েন্স করি ফিল্ম কন্ডেনসেশনটা। সো সেটা আমরা ক্যালকুলেট করব, হাউ উই ক্যান ক্যালকুলেট এইচ, অ্যাভারেজ এইচ আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। সো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা কিভাবে ফিল্ম কন্ডেনসেশনের ক্ষেত্রে একটা ভার্টিক্যাল প্লেটে ফিল্ম কন্ডেনসেশনের ক্ষেত্রে আমরা এইচটা বের করতে পারি সেটা আমরা দেখব।
সো আজকে এ পর্যন্ত। Recording stopped. নেক্সট ক্লাস কবে তোমাদের? স্যার মঙ্গলবারে। ওকে, ঠিক আছে, মঙ্গলবারে দেখা হবে। স্যার 46 প্রেজেন্ট ছিল স্যার। 46 প্রেজেন্ট, হ্যাঁ, ওকে। স্যার 35। 35 প্রেজেন্ট, ওকে। 41 নাই, 59 নাই, 13 নাই।